ঢাকার রাজনীতিতে আবারও আলোচনায় উঠে এসেছে মির্জা আব্বাসের নামটি। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানি তাকে ঘিরে চলছে আলোচনা, বিতর্ক এবং নানা ধরনের বিশ্লেষণ। যদিও কদিন আগে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক মহল থেকে তার বিরুদ্ধে উঠেছিল একের পর এক অভিযোগ, ছোড়া হয়েছিল শব্দবোমা। প্রশ্ন উঠেছে কেন বারবার তাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ঢাকার রাজনীতিতে এমন কি শক্তি আছে তার, যা তাকে একই সঙ্গে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত করে তুলেছে? এই প্রশ্নগুলো নতুন করে সামনে এসেছে যখন জানা যায় মস্তিষ্কে রক্তনালীর ব্লকজনিত স্ট্রোকের কারণে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি নিছক শারীরিক অসুস্থতা নাকি দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক চাপ, সমালোচনা এবং অপপ্রচারের মানসিক প্রভাবও এর পেছনে ভূমিকা রেখেছে। ঢাকার রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ব্যক্তিরা মনে করেন মির্জা আব্বাস শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একটি দীর্ঘ রাজনৈতিক ধারার প্রতিনিধি। প্রায় 5 দশক ধরে ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় তার পরিবারের সামাজিক ও রাজনৈতিক প্রভাব এতটাই গভীর যে এই প্রভাবকে স্থানীয় রাজনীতি থেকে আলাদা করে দেখা প্রায় অসম্ভব। অনেক বিশ্লেষকের মতে এই সম্পর্কের শিকড় এই শতাব্দীরও বেশি পুরনো সামাজিক উপস্থিতির সঙ্গে জড়িয়ে আছে। বিশেষ করে 80 ও 90-এর দশকে ঢাকার রাজনীতিতে বিএনপির শক্তির কথা বললে দুটি নাম প্রায় অবিচ্ছেদ্যভাবে উচ্চারিত হতো, মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা। তৎকালীন সময়ে রাজধানীতে আওয়ামী লীগের শক্তিশালী রাজনৈতিক উপস্থিতির বিপরীতে বিএনপির সংগঠনকে টিকিয়ে রাখতে এই দুই নেতার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেল, মামলা, হামলা সবকিছুর মধ্যেই তারা ঢাকার রাজনীতিকে সংগঠিত রাখতে সক্ষম হন। বিশেষ করে হোসাইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় তাদের ভূমিকা আরও স্পষ্ট হয়ে ওঠে। তখন মির্জা আব্বাস ছিলেন অবিভক্ত ঢাকা মহানগর যুবদলের সভাপতি। তিনি রাজধানীর তরুণদের সংগঠিত করে একটি শক্তিশালী কর্মী ও স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন, যারা রাজপথে আন্দোলনের প্রধান শক্তি হয়ে ওঠে। অন্যদিকে সাদেক হোসেন খোকা তার দৃঢ় নেতৃত্বের মাধ্যমে ঢাকার সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে যুক্ত করতে সক্ষম হন। সেই সময় রাজধানীর প্রধান সড়কে কারফিউ বা 144 ধারা জারি করা হলে তারা বিকল্প কৌশল নিতেন। পুরান ঢাকা সরু গলি থেকে ছোট ছোট মিছিল বের করে রাজপথে অবস্থান নেওয়া ছিল তাদের অন্যতম কৌশল। বিশেষ করে পুরান ঢাকা ও দক্ষিণ ঢাকার বিভিন্ন এলাকায় তাদের প্রভাব এতটাই দৃঢ় ছিল যে প্রশাসনের জন্য আন্দোলন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। এই শক্তিশালী সাংগঠনিক কাঠামোর কারণে কেন্দ্র থেকে আন্দোলনের ডাক দিলে তা দ্রুত সফল করতে পারত। এই দুই নেতার মধ্যে একটি সুস্থ সাংগঠনিক প্রতিযোগিতাও ছিল। সেই প্রতিযোগিতা বিএনপির কর্মী সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একদিকে শাহজাহানপুর ও মতিঝিল এলাকায় মির্জা আব্বাসের শক্ত অবস্থান, অন্যদিকে সূত্রাপুর ও কোতোয়ালি এলাকায় খোকার জনপ্রিয়তা। এই দুই শক্তির সমন্বয়ে ঢাকার বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি গড়ে তোলে। 1991 সালে নির্বাচনে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন রাজধানীর বেশিরভাগ আসনে তাদের বিজয়ের পেছনে এই দুই নেতার মাঠ পর্যায়ের সাংগঠনিক পরিশ্রমকে প্রধান কারণ হিসেবে দেখা হয়। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তারা একাধিকবার কারাবরণ করেন এবং নির্যাতনের শিকার হন, তবুও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। তাদের এই ত্যাগ কর্মীদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করেছিল। পরবর্তীতে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুর পর রাজধানীতে বিএনপির পুরনো ধারার রাজনীতির প্রধান মুখ হিসেবে কার্যত মির্জা আব্বাসই সামনে থাকেন। তিনি দীর্ঘ সময় ধরে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এই 3 প্রজন্মের নেতৃত্বের সঙ্গেই তার রাজনৈতিক সম্পর্ক রয়েছে। ঢাকার রাজনীতিতে তার নাম আলোচিত হয়ে ওঠার আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 2001 সালের ফেব্রুয়ারিতে। সে সময় একটি বিরোধী মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। অভিযোগ রয়েছে তৎকালীন আওয়ামী লীগ পন্থী নেতাদের নেতৃত্বে সেই মিছিলে গুলি চালানো হয়। এতে বিএনপির কয়েকজন কর্মী নিহত হন। পরদিন বিভিন্ন জাতীয় পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ছবিতে দেখা যায় একদিকে মিছিলের নেতৃত্বে মির্জা আব্বাস, অন্যদিকে অস্ত্রধারীদের গুলি চালানোর দৃশ্য। এই ঘটনা তাকে দলের মধ্যে সংঘর্ষে পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত করে তোলে। 2008 সালের পরবর্তী সময়টিও তার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই সময় রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগের মধ্যে তাকে একাধিক মামলার মুখোমুখি হতে হয় এবং দীর্ঘ সময় কারাগারেও থাকতে হয়। প্রায় 1 দশকের বেশি সময় ধরে তিনি সক্রিয় রাজনীতির বাইরে থাকতে বাধ্য হলেও দলীয় অবস্থান থেকে সরে যাননি।
সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে বিতর্ক নতুন করে সামনে আসে। রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনের পর বিভিন্ন মহল থেকে দাবি করা হয় তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে। এমনকি গুঞ্জন ওঠে ভবিষ্যৎ নির্বাচনে তিনি নিজের দল থেকেই মনোনয়ন নাও পেতে পারেন। নির্বাচনী এলাকা পুনর্বিন্যাসের পর তার স্ত্রী আফরোজা আব্বাস একটি আসনে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে আলোচনায় এলেও বিএনপির এক পরিবারে একাধিক মনোনয়ন নয় নীতির কারণে তাকে মনোনয়ন দেয়া হয়নি। তবে এই সিদ্ধান্ত নিয়ে মির্জা আব্বাস প্রকাশ্যে কোনো অসন্তোষ দেখাননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তাকে ঘিরে চলা বিতর্কের মূল কারণ ঢাকার ক্ষমতার রাজনীতির জটিল সমীকরণ। রাজধানীর রাজনীতিতে যে নেতারা সংগঠন, অর্থনৈতিক শক্তি এবং সামাজিক ভিত্তি এই তিনটি শক্তিকে একসঙ্গে ধারণ করেন তা স্বাভাবিকভাবেই প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। অনেকেই মনে করেন মির্জা আব্বাস ঠিক এমনই একটি এক্স ফ্যাক্টর। তার রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন নিয়ন্ত্রণের ক্ষমতা, ঢাকার পুরনো সামাজিক ভিত্তি এবং দৃশ্যমান অর্থনৈতিক প্রভাব। এই তিন শক্তির সমন্বয় খুব কম নেতার মধ্যেই দেখা যায়। ফলে তাকে যদি রাজনৈতিকভাবে দুর্বল মনে করা হয় তবে ঢাকার রাজনীতিতে বিএনপির ঐতিহ্যগত শক্তিও দুর্বল হয়ে পড়তে পারে এমন ধারণাও আছে। অনেক বিশ্লেষক আরও মনে করেন ভবিষ্যতে নতুন প্রজন্মের নেতাদের উত্থানে এই ক্ষমতার দ্বন্দ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের মতো নেতারাও ভবিষ্যতে প্রতিযোগিতার অংশ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।